ভোরের আলো ফুটে গিয়ে বেশ চড়া রোদ উঠেছে। ঘুম থেকে চোখ খুলে আনবি দেখলো যে ওম তার রাতের পোশাক পাল্টে নর্মাল পোশাক পরে ব্যাগপত্র গোছানোতে লেগে পড়েছে। পাশ ফিরে মোবাইলটা হাতে নিয়ে দেখলো সকাল প্রায় 8:30 বাজে, আর আধ ঘন্টার মধ্যেই ট্রেনটা সেন্ট্রাল মুম্বাই স্টেশনে পৌঁছে যাবে। আড়ামোড়া কেটে ঘুম থেকে উঠে বসে আনবি চলে গেল সোজা ওয়াশরুমের দিকে। ওম আর চোখে একবার আনবির যাওয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। ইস, আগে যদি জানতাম যে ট্রেনে আসতে হবে তাহলে মিহিরকেও সাথে নিয়ে আসতাম। এখন এই ব্যাগ গোছানো, লাগেজ নামানো সব আমাকেই করতে হবে। বিরক্তি ভরা কণ্ঠে বিড়বিড় করে বলল ওম। ওয়াশরুম থেকে বেরিয়ে আনভির মনে পড়ল যে সকালের ব্রেকফাস্ট তো ট্রেন থেকেই দেওয়ার কথা। কেবিনে এসে আমতা আমতা করে ওমকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, সকালের ব্রেকফাস্ট কি সার্ভিস বয় দিয়ে গেছে? ভনিতা না করে ওম বলল, ব্রেকফাস্ট দেওয়ার একটা টাইম আছে, ওরা নিজেদের সময় মতো ব্রেকফাস্ট দিয়ে গেছে। আপনি যদি মরার মতো ঘুমিয়ে থাকেন তাহলে কারোর আওয়াজ আপনার কানে আসবে কি করে? আনবি, আমার ঘুম মোটেই অত গাঢ় নয় যতটা আপনি বলছেন। আসলে আপনারা কেউ আমাকে ডাকেননি। নিজের পেট ভরে গেছে তো, তাই সামনের মানুষটা যে অভুক্ত সেটা আপনার মাথাতেই আসেনি। আপনার উচিত ছিল একবার আমাকে ডেকে দেওয়া। ব্যাগের চেনটা আটকে আনভির দিকে ঘুরে ওম বলল, আমার কি উচিত আর কি না উচিত সেটা আমি আপনার থেকে শিখব না। আপনি যখন নিজের দায়িত্বেই ট্রেনে এসেছেন তখন নিজের ব্রেকফাস্টের খেয়াল নিজেরই রাখা উচিত ছিল। কথাটা বলে নিজের লাগেজ নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ওম। জন্মের সময় বোধহয় মুখে মধু দিতে ভুলে গেছিল, বা হয়তো মধুর জায়গায় তেতো খেয়ে ফেলেছিল। না না, বোধহয় লঙ্কা খেয়ে ফেলেছিল। এই জন্য শুধু মুখ খুললেই রাগ ঝরে পড়ে। যত সব, মাঝখান থেকে আমার ব্রেকফাস্টটা ফুস হয়ে গেল। রাগে গজগজ করতে করতে আনবি নিজের লাগেজপত্র গোছাতে শুরু করলো। কেবিন থেকে বেরিয়ে আসতে যাবে তখনই মনে পড়লো বাইরে ওই হুকোমুকো ছেলেটা আছে, দেখা হলেই যদি আবার ছেড়ে দেয়। তাই জানলার ধারে নিজের সিটেই বসে থাকলো আনবি। স্টেশন আসলে নেমে যাবে। ঘড়িতে 9:10 সেন্ট্রাল মুম্বাই স্টেশনে নিজের ভারী লাগেজটা কোনো রকমে টেনে টুনে ট্রেন থেকে নামলো আনবি। ভালো করে একবার চারপাশটা দেখে নিল। প্রতিটি স্টেশনের মতো এই স্টেশনটাও ভীষণ ব্যস্ত। লাখ লাখ মানুষ ছুটে চলেছে নিজেদের কাজে। কেউ গন্তব্যে পৌঁছতে ছুটছে, আবার কেউ গন্তব্য থেকে বাড়ি ফেরার জন্য ছুটছে। এর মধ্যে ওমের সাথে আর দেখা হয়নি। মনে মনে আনবি ভাবলো, হে ভগবান, ওই হুকোমুকো দাম্ভিক ছেলের সাথে আমার যেন আর কোনোদিন দেখা না হয়। এরকম অহংকারী মানুষজন আমার একদম ভালো লাগে না। কথোপকথন হিন্দিতে হচ্ছে, আপনাদের সুবিধার জন্য বাংলায় দিলাম। স্টেশন চত্বর থেকে বেরিয়ে এসে আনবি দেখলো এক পাশে অটো স্ট্যান্ড আর অন্য পাশে ট্যাক্সি স্ট্যান্ড। ব্যাগ থেকে চিরকুটটা বের করে একটা অটোর সামনে এসে একজনকে হিন্দিতে জিজ্ঞেস করলো, দাদা এই ঠিকানাটা কত দূর একটু বলতে পারবেন? ভদ্রলোক, এটা তো এখান থেকে বেশি দূর না, ওই 2 কিলোমিটার মতো। আনবি, আচ্ছা, আপনি আমাকে একটু পৌঁছে দেবেন? ভদ্রলোক, ম্যাডাম আমি তো এখন ওইদিকে যাব না, আপনি অন্য অটো দেখে নিন। আনবি কিছু বলতে যাবে তখনই পিছন থেকে একজন অটোওয়ালা এসে বলল, কোথায় যাবেন ম্যাডাম? পিছন ফিরে আনবির হাতে চিরকুটে লেখা ঠিকানাটা দেখিয়ে বলল, এই অ্যাড্রেসটায় যাব। অটোওয়ালা, আমি ওদিকেই যাচ্ছি, আসুন আপনাকে পৌঁছে দিই। আনবি, অনেক ধন্যবাদ দাদা, কিন্তু কত ভাড়া দিতে হবে সেটা যদি বলতেন ভালো হতো। অটোওয়ালা, সবাই যা ভাড়া দেবে আপনিও তাই দেবেন, আপনার থেকে বেশি নেব না। আনবি, তাও মানে আপনি যদি ভাড়াটা বলেন আমার তাহলে খুব সুবিধা হয়। অটোওয়ালা, 100 টাকা দেবেন, আসুন বসুন, লাগেজটা আগে ভেতরে রেখে দিন। ভাড়া শুনে আনবি খুশি হয়ে লাগেজ সহ অটোতে চেপে বসলো। অটোটা চললো আনবির বলে দেওয়া ঠিকানায়। প্রায় আধ ঘন্টা পর অটোটা এসে দাঁড়ালো একটা অ্যাপার্টমেন্টের সামনে। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে লাগেজ নিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে দেখলো যে একজন দারোয়ান বসে আছেন। এগিয়ে এসে আনবি জিজ্ঞেস করলো, কাকু এখানে সতীশ মিশ্রা বলে কেউ থাকেন? ওনাকে একটু ডেকে দিতে পারবেন? আমি কলকাতা থেকে এসেছি, ওনার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। দারোয়ান, আপনি একটু দাঁড়ান, আমি ফোনে কথা বলিয়ে দিচ্ছি। উনি পারমিশন না দিলে আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। কথাটা বলে একটা নম্বরে কল করলো দারোয়ান বাবু। ফোনের ওপ্রান্ত থেকে কিছু একটা শুনে দারোয়ান ফোনটা আনভিকে দিল কথা বলার জন্য। আনভি, হ্যালো, হ্যাঁ সতীশ আঙ্কেল, আমি আনভি বর্মন বলছি, কলকাতা থেকে এসেছি, মিলির বন্ধু, আপনার অ্যাড্রেসটাই মিলি দিয়েছিল। সতীশবাবু, ও আনভি তুমি চলে এসেছো? মিলি বলেছিল আমাকে তুমি দারোয়ানকে ফোনটা দাও আর ভেতরে এসে লিফটে করে 5th ফ্লোরে চলে এসো। আনভি দারোয়ানকে ফোনটা দিতেই ও প্রান্ত থেকে সতীশবাবু আনভিকে ভেতরে পাঠানোর জন্য বলে দিলেন। ফোনটা রেখে দারোয়ান আনভিকে লিফটের রাস্তা দেখিয়ে দিল। আনভি নিজের লাগেজ নিয়ে অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে গেল। স্যার, ম্যাডামের থেকে আমি 100 টাকা নিয়েছি,
যেমনটা আপনি বলেছিলেন, ম্যাডামকে একদম অ্যাপার্টমেন্টের সামনেই ছেড়ে দিয়েছি, বলল সেই অটোওয়ালা যে আনভিকে স্টেশন থেকে সতীশ মিশ্রার বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এসেছিল। অটোওয়ালার সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। গুড জব রমেশ, এবার থেকে ম্যাডামের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করবে। যখনই ম্যাডামের কোথাও যাওয়ার প্রয়োজন হবে তুমি নিয়ে যাবে। তার জন্য প্রতি মাসে তোমার আয়ের দ্বিগুণ আমি তোমাকে দেব। এই নাও তোমার পারিশ্রমিক। বলে একটা 500 টাকার নোট এগিয়ে দিল সেই অটোওয়ালাকে। রমেশ, স্যার আমার কাছে তো খুচরো নেই। ছেলেটি, লাগবে না, টাকাটা তুমি এমনিই রাখো। রমেশ খুশি হয়ে সালাম করে চলে গেল। একটু হেসে নিজের গাড়িতে গিয়ে বসে ছেলেটি বলল, তুমি যে ট্যাক্সিতে না গিয়ে অটোতে যাবে সেটা আমি আগেই বুঝেছিলাম। যতই হোক তুমি যথেষ্ট হিসেবি মেয়ে, বাজে খরচ কোনোদিনই করো না। এই বাড়িতে তুমি সেফ থাকবে। আজকের দিনটা রেস্ট করো মাই লাভ। কাল থেকে তো আবার তোমার লক্ষ্য পূরণের পথ শুরু হবে। আনভির নতুন অ্যাপার্টমেন্টের সামনে থেকে গাড়ি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল ছেলেটি। ট্রেন থেকে স্টেশনে নেমেই ওম দেখতে পেয়েছিল সাহিলকে, ওর কোম্পানির মুম্বাই ব্রাঞ্চের ম্যানেজার, যে ওকে স্টেশনে রিসিভ করতে এসেছে। গাড়ি করে সাহিলকে নিয়েই এসে পৌঁছেছে হোটেলে। ওমকে পৌঁছে দিয়ে সাহিল আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে সন্ধ্যেবেলা এই হোটেলের ক্যাফেতেই ওমের ক্লায়েন্ট মিটিং আছে। কাল সকালে ওম মুম্বাই ব্রাঞ্চের অফিসে যাবে। বেশ কিছুদিন এই ব্রাঞ্চের সমস্ত কাজকর্ম অবজার্ভ করবে। তারপর কাল সন্ধ্যেবেলা সেন্ট্রাল মুম্বাইতে ওমের নিজের ফ্ল্যাটে শিফট হয়ে যাবে। হোটেলে এসে চেক ইন করার পর সবার আগে বিছানায় গা এলিয়ে দিল ওম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিল। আবার সন্ধ্যেবেলা যে মিটিং আছে তার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে বসে গেল। দুপুরের লাঞ্চ হোটেলে অর্ডার করে দিয়েছে, সময় মতো দিয়ে যাবে। আপনাদের অনেক ধন্যবাদ আঙ্কেল। এই অচেনা শহরে এসে কোথায় থাকবো ভেবেই আমি চিন্তায় পড়ে গেছিলাম। তখনই মিলি আপনাদের কথা বলেছিল। চেনা জানা কারোর বাড়িতে থাকবো ভেবেই আমি একটু নিশ্চিন্ত হয়েছিলাম, বলল আনভি। সতীশবাবু, তুমি এখানে একদম নিজের মতো করে থাকবে। দুজন তো মানুষ আমরা, আমি আর আমার স্ত্রী বিশাখা। এই এত বড় 3 কামরার ফ্ল্যাটে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তাই আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম যে পেইং গেস্ট ভাড়া দেব। আমার ছেলে বাইরে সৌদি আরবে থাকে, বিশাখা দেবী। পাশের আর একটা ঘরে শ্রেয়া বলে আরো একটা মেয়ে থাকে, এখন অফিসে আছে। সন্ধেবেলা আসবে, তখন আলাপ করে নিও। তুমি যাও, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও। দুপুরের লাঞ্চের সময় আমি তোমায় ডেকে দেব। ঠিক আছে আন্টি। কথাটা বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো আনভি। মাঝারি সাইজের ছিমছাম গোছানো একটা বেডরুম, কুইন সাইজ বেড, একটা আলমারি, একটা টেবিল ও 2টো চেয়ার, অ্যাটাচ বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়ে মনটা ভালো হয়ে যায় আনভির। লাগেজটা মেঝেতে রেখে আরো একটা দরজা দেখতে পেয়ে ছিটকানি খুলে একটা ছোটখাটো সুন্দর ব্যালকনি চোখে পড়ে। নিচে দেখা যাচ্ছে ব্যস্ত মুম্বাই শহর। লোকে লোকারণ্য এই শহরে সবাই প্রতিযোগিতায় ব্যস্ত। ঝা চকচকে এই শহরটায় কেউ এসেছে শুধুমাত্র টাকা রোজগার করতে, আবার কেউ এসেছে নিজের স্বপ্ন পূরণ করতে। প্রত্যেকের লক্ষ্যই ভিন্ন। কেউ থাকে সাজানো গোছানো বড় অট্টালিকায়, আবার কেউ ঘুমিয়ে থাকে ফুটপাতে। পৃথিবীর সব থেকে বড় বস্তি ধারাবি এই মুম্বাই শহরেই অবস্থিত। পরেশবাবু ও মিলিকে ফোন করে পৌঁছে যাওয়ার কথা জানিয়ে সতীশবাবু বাড়িতে থাকার কথাও জানিয়ে দেয় আনভি। কাল অফিসে আমার প্রথম দিন, কোনোভাবেই লেট হলে চলবে না। কাগজপত্র, ডকুমেন্ট, জয়নিং লেটার সবকিছু গুছিয়ে রাখবো আজকেই। আপাতত একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করি। কাল রাতে তো আবার ঠিক করে ঘুমও হয়নি, শরীরটাও ভীষণ ক্লান্ত লাগছে। নিজের মনে কথাগুলো ভেবে বাথরুমে ফ্রেশ হতে চলে যায় আনভি। সন্ধেবেলা যে গুরুত্বপূর্ণ কাজের জন্য মুম্বাই এসেছিল সেটা সাকসেসফুল হয়েছে। ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর ও মিহিরকে কল করে খবরটা জানিয়েছিল। পরশুদিন কলকাতা অফিসের কাজ শেষ করে মিহির এসে পৌঁছবে মুম্বাইতে। হোটেল রুমে ব্যালকনিতে বসে শহরটাকে দূর থেকে দেখছে ওম। তখনই কলকাতা থেকে অলকা দেবীর কল আসে। ওম, হ্যাঁ ঠাম্মি বলো। অলকা দেবী, তুই ঠিক আছিস তো? ঠিক করে খাওয়া দাওয়া করছিস তো? হোটেলে না উঠে তো নিজের ফ্ল্যাটেই উঠতে পারতিস। ওম, তোমাকে কতবার বলেছি ঠাম্মি, বেশি চিন্তা করবে না। তোমার বয়স হচ্ছে, আর কালকেই আমি নিজের ফ্ল্যাটে শিফট করব। আমি তো যথেষ্ট বড় হয়েছি, নিজের খেয়াল নিজে রাখতে পারি। শুধু শুধু অত চিন্তা করো না তো। অলকা দেবী, আমার জায়গায় থাকলে বুঝতিস কেন আমি এত চিন্তা করি। ওম, আচ্ছা বাবা ঠিক আছে। তুমি ওষুধপত্র সব ঠিক করে খাচ্ছ তো? আমার কাছে যেন কমপ্লেন না আসে। তুমি খাওয়া দাওয়া করবে ঠিক করে, আর সময় মতো ওষুধ খাবে। প্রতিদিন সকালে 8 ঘন্টা করে বাগানে হাঁটতে হবে তোমাকে, তবেই তো সুস্থ থাকবে। অলকা দেবী একটু হেসে বলেন, তুই ভালো থাকলেই আমি সুস্থ থাকবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় ওম। দুপুরবেলা খেয়ে দিয়ে একটানা ঘুম দিয়েছিল আনভি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে নিজেই চা বানিয়ে সতীশবাবু আর বিদিশা দেবীকে দিল। তিনজনে মিলে সোফায় বসে গল্প করতে করতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলতে খুলতে বিদিশা দেবী বললেন,
মনে হয় শ্রেয়া চলে এসেছে। ভালোই হলো, তোমার সাথে আলাপটা একেবারেই হয়ে যাবে। আনভির দিকে তাকিয়ে কথাটা বলে দরজা খুলে দেখলো সত্যি শ্রেয়া বলে মেয়েটা চলে এসেছে। সতীশবাবু, এসো শ্রেয়া, তোমাকে বলেছিলাম না আরো একজন মেয়ে পেইং গেস্ট হিসেবে আমাদের বাড়িতে থাকবে। এই হলো সে, আনভি বর্মন। শ্রেয়া ও আনভি নিজেদের মধ্যে পরিচিত হলো। তারপর একসাথে রাতের ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 10:30। আনভি কালকে সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে একসাথে রাখলো, যাতে অফিসে যাওয়ার আগে কিছু ভুলে না যায়। প্রথম দিন লেট করাটা একদমই চলবে না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ল। রুমের লাইট অফ করে লাল নাইট বাল্বটা জ্বালিয়ে সবেমাত্র বিছানায় পিঠটা ঠেকিয়েছে, তখনই একটা কল আসে ওর ফোনে। নম্বরটা দেখে একটু ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলো আনভি। গল্পের প্রতিটি পর্ব তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও।